ভাই রে ভাই, আজকে এমন একটি মুভি এক্সপ্লেনেশন করতে আসলাম যা দেখলে আপনাদের গায়ের লোম একদম শিংড়ে উঠবে। নায়কের পুরো পরিবার চোখের সামনেই নিমিষে শেষ করে দেয় এবং এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নায়ক প্রতিশোধ নেওয়ার জন্য এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। তার কাছে ছিল না কোনো টাকা পয়সা এবং প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয়। তারপরে সে প্রতিশোধ নেয়, তারপরেই সে পুরো দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। তাহলে চিন্তা করো আজকের মুভিটা কি লেভেলের হতে যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে আজকের মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। গল্প শুরু হয় 1992 সালের 30শে ডিসেম্বরের কান্দাহার এয়ারপোর্ট দিয়ে। সেখানে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জায়েসি মোহাম্মদ একটি ইন্ডিয়ান বিমানকে হাইজ্যাক করে রেখেছে। বিমানের মধ্যে সব যাত্রী হোস্টেজ হিসেবে রেখেছে, কয়েকজনকে আবার মেরেও ফেলা হয়েছে। জাইস মোহাম্মদের সাথে নেগোসিয়েশনের জন্য কান্দাহার এয়ারপোর্টে আগে থেকে উপস্থিত হয়েছিলেন ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর অজয় সোনাল। একটু পর সেখানে চলে আসে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এসে অজয়কে জানায় পিএম তাদের ডিমান্ড মেনে নিয়েছে। অজয় এর বিরোধিতা করে বিকল্প পন্থা অবলম্বন করে অ্যাটাক করতে চাইলে মন্ত্রী জানায় কিছুই করার নেই, এখানে পাকিস্তানের আইএসআই জড়িত, তাছাড়া আমাদের অনেকগুলো হোস্টেজ তাদের হাতের জিম্মি। এরপরে অজয় মন্ত্রীকে নিয়ে বিমানে উঠলে রক্ত দেখে স্মরণ করতে থাকে কি নির্মম ভাবে না হত্যা করা হয়েছে তাদের। তখন জাইসি মোহাম্মদের নেতা মনসুর মন্ত্রী উপস্থিত হয়। অজয় তাকে জানায় পিএম আমাদের ডিমান্ডের ব্যাপারে রাজি হয়েছে। ইন্ডিয়াতে বন্দী আপনাদের শীর্ষ 3 নেতাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবার আপনারা আমাদের হোস্টেজদের ছেড়ে দিন। শীর্ষ 3 নেতাকে মুক্তির সাথে জঙ্গিরা চেয়ে বসে টাকাও। মন্ত্রী তাদেরকে জানায় আগামীকাল আপনাদের টাকা পেয়ে যাবেন। জঙ্গিরাও তাই জানায় হোস্টেজরা আপনাদের আগামীকালকেই বাড়ি যেতে পারবে। অজয় এরপর হোস্টেজদের সাথে দেখা করতে যায়, গিয়ে দেখে তাদের সবারই চোখ বাঁধা। অজয় সবাইকে চোখের বাঁধন খুলতে বলে, সেই সাথে জানায় আগামীকাল সবাই মুক্তি পেতে চলেছে, আর কোনো ভয় নেই। অবশেষে মুখে হাসি ফোটে তাদের। তখন অজয় সবাইকে ভারত মাতা কি জয়ের স্লোগান দিতে বললে কেউ সেটা দেয় না, কারণ তখন মনসুর বন্দুক নিয়ে হাজির হয়। তারপর অজয়কে নিয়ে মজা করে। অজয়ও এই জায়গায় ছোট হয়। নেগোসিয়েশন শেষ হলে অজয়কে রয়ের ডিরেক্ট এবং মন্ত্রীর সাথে আবারও বসতে দেখা যায়। সেখানে অজয় বলে আর কত এসব সহ্য করব, তাই আমি একটা প্ল্যান করেছি। রয়ের ডাইরেক্ট তখন আবারও অজয়কে বলে তুমি দেশের ব্যাপারটাই দেখো, আমাদেরকে ইন্টারন্যাশনাল ব্যাপারটা দেখতে দাও। এরপরে সিন নিয়ে যাওয়া হয় 2001 সালের 13ই ডিসেম্বর। ইন্ডিয়ার পার্লামেন্টের মধ্যে সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। একজন লেডি পুলিশ তার সহকর্মীকে জানাচ্ছিলেন তার হাজবেন্ডের অবশেষে পুলিশের চাকরি হয়েছে। তখন ওই সরকারি একটি গাড়ি নিয়ে কয়েকজন পার্লামেন্ট ঢুকে পড়ে। তারপর সবাইকে এলোপাথারি গুলি করতে শুরু করে। যারা এই হামলা চালায় তারা জায়েসি মোহাম্মদেরই লোক ছিল। তাদের একজন সবার প্ল্যান হাইজ্যাকের সাথে জড়িত। সে গুলি খাওয়ার পর আবার নিজের শরীরে থাকা বোম ব্লাস্ট করে পুরো বডিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। সেই গোলাগুলিতে মারা যায়। খুশির খবর জানানো সেই লেডি পুলিশও। সেই পুলিশের লাশটি দেখে ইমোশনাল হয়ে যায় অজয় সোনাল। এরপর অজয় সোনালের সাথে আবার বসে স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী এবার জানায় পার্লামেন্ট অ্যাটাক নিয়ে পিএম অনেক চিন্তার মধ্যে রয়েছে, তাই 2 বছর আগে তোমাদের দেওয়া প্ল্যান অনুযায়ী এখন এগোতে হবে। যদিও প্ল্যানের 2টা অপশন নিয়ে এগোনো যাবে না, তবে অপারেশন দুরান্তর ভালো আইডিয়া ছিল। অজয় জানায় তবে এই অপারেশন কিন্তু বেশ সময় সাপেক্ষ। মন্ত্রী বলে সমস্যা নেই, দ্রুত অ্যাক্টিভেট করো। সিন এরপর নিয়ে যাওয়া হয় 2004 সালে। দেখানো হয় এই গল্পের নায়ককে, তার হাতেই দেওয়া হয় অপারেশন দারুনদার। সে আফগানিস্তানের কোনো একটা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার করে আসে পাকিস্তান বর্ডারে। তারপর পাকিস্তান বর্ডার পার হয়ে আসে কারাচির লাইলি শহরে। সেখানে শুধু সে দেখতে পায় রহমান ডাকাত এবং বাবু ডাকাতের পোস্টার। এসব দেখতে দেখতে সে চলে আসে আলম জুস সেন্টারে। সেখানে তার ঠিকানা দেওয়া হয়েছিল। লোকটি আলম জুস সেন্টারের মালিকের কাছে কাজ চায়, কিন্তু তাকে কোনো কাজ দেয় না। তাই লোকটি দোকানের বাইরে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই গুন্ডা ভান্ডা লোকটিকে ধরে ফেলে। তারপর বালাঙ্কার করা শুরু করে। লোকটিও পাল্টা জবাব দেওয়া শুরু করতেই থেমে যায়, কারণ সে লক্ষ্য করে দোকানদার তাকে দেখছে। তাই সে মার খেতে থাকে। এক সময় আবার বালাঙ্কারের জন্য প্রস্তুত নিলে পুলিশ আসায় সে বেঁচে যায়। লোকটি মার খেয়ে সেখানে রাত কাটায়। পরের দিন জুসের দোকানদার আলম খাবার দিয়ে জিজ্ঞাসা করে লোকটির নাম কি। লোকটি জানায় তার নাম হামজা আলী মাঝারি। বোঝা যায় এইটা আসলে অপারেশন দুদারের জন্য তার শব্দ নাম। যাই হোক, আলম এসব কিছু শুনে হামজাকে একটা কাজ দেয়, কারণ আলমও একজন স্পাই। এর মধ্যে 1 বছর কেটে যায় আলমের সাথে। হামজা ক্লান্ত মনে মনে করতে থাকে পিছনের স্মৃতি। বোঝা যায় সেই স্মৃতি অবশ্যই সুখের না। মনে করে অজয় সানালের বলা লাস্ট কথাগুলো। এসব ভেবে মন খারাপ করে থাকলে রহমান ডাকাতের ব্যাপারে জানতে একটা রেস্টুরেন্টে হামজাকে নিয়ে আসে আলম। সেখানে জানায় সবার সাথে মিশতে নেটওয়ার্ক তৈরি করতে আমার 6 বছর লেগেছে। রহমান ডাকাতের গ্যাংকে ঢোকা এত সহজ নয়। রহমান ডাকাতের আরেক নাম হচ্ছে রহমান বালুচ। তার
তার প্রতিপক্ষ বাবু ডাকাত দুজনের নাম এক হওয়াতে অবাক হয় হামজা। আলম জানায় এই বাবু ডাকাতের নাজায়েজ সন্তান হচ্ছে রহমান। এইটা যেদিন রহমান জানতে পারে সেদিনই রহমানের মা মারা যায়। লোকে বলে রহমানই তাকে মেরে ফেলেছে। রহমান ডাকাত এবং বাবু ডাকাতের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। তুমি রহমানের গ্যাংকে ঢুকতে পারবে, তাই বাবু ডাকাতের গ্যাং থেকে সাবধান। বাবু ডাকাতের গ্যাংরা সেদিন রাতে তোমার উপরে হামলা করেছিল। কয়েকদিন পরে বাবু ডাকাতের দলবল নিয়ে আলমের দোকানে হামলা দেয়। চাঁদা না দেওয়ায় আলমকে একটা থ্রেট দেয়। এসব হামজা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকলে বাবু ডাকাত হামজাকে নিয়ে একটু কথা শোনায়। সেই সাথে গুন্ডাগুলো হামজার সাথে মজা নেয়। পরের দিন আলম হামজাকে রহমান এবং বাবু ডাকাতের ব্যাপারে একটি তথ্য দেয়। জানায় বাবু রহমানের সাথে টিকতে পারবে না, না হলে তুমি আলোক পাপুর গ্যাংয়ের নাম লিখাতে পারো। সেই সাথে আলম আরো জানায় এই মহল্লাতে একটা বিয়ের উৎসব আছে, সেখানে রহমান ডাকাত না আসলেও তার ছোট ছেলে নাইম আসবে। তখন তাদের কাছে রিজওয়ান নামে এক্স স্পাই সে হামজাকে জানায় রহমান ডাকাতের ছেলে নাইমের উপর বাবু গ্যাং হামলা করবে। এই খবর তার কাছে আছে কারণ সে বাবু গ্যাংয়ের হয়ে কাজ করে, তাই রহমানের গ্যাংয়ে ঢোকার এটাই সুযোগ। নাইমকে তাদের হাত থেকে বাঁচাতে হবে। সন্ধ্যায় বিয়ের উৎসবে চলে আসে হামজা এবং আলম। তারা জুস পরিবেশক হিসেবে আসে। একটু পরে বিয়েতে উপস্থিত হয় নাইম, কিন্তু তার সাথে আসে ছোট ভাই ফাজালো। আলম জানায় সে ফাজালোকে সামলাবে এবং এর মধ্যে বাবু ডাকাতের 3 মেম্বার বিয়ে বাড়িতে চলে আসে অ্যাটাক করে নাইমের উপর। তখন ফাজালো দৌড়াতে থাকলে হামজাকে আগে ফাজালকে সেভ করতে হয়, এতে পাল্টা গুলিও সে চালায়। এক সময় ফাজাল সেভ হলে নাইমকে বাঁচাতে যায় হামজা। এবার বাবুর গ্যাং গুলি খায় হামজার হাতে, যার মধ্যে থাকে ওই শয়তানটাও। গুলি খেয়ে তারা পালিয়ে যায়। এদিকে নাইমও গুলিবদ্ধ হয়। আলম তাই হামজাকে ওখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু হামজা ডাক্তার বা অ্যাম্বুলেন্স খুঁজতে থাকে। এক সময় নাইমকে নিয়ে চলে আসে হসপিটালে। একটু পরে দলবল নিয়ে হসপিটালে চলে আসে রহমান বালচু অর্থাৎ রহমান ডাকাত। এসেই ছোট ছেলে ফাজলকে জড়িয়ে ধরে। তারপর নাইমের কাছে গেলে শুধু নাইমের নিত দেহই দেখতে পায়। দেখে শুধু কান্না করতে থাকে। তারপর বাইরে এসে হামজাকে জিজ্ঞেস করে শার্টের রক্ত কি আমার ছেলের? হামজা জানায় হ্যাঁ। আলম তখন ভয়ে ভয়ে বলে ও আমার হয়ে কাজ করে, খুব ভালো ছেলে, নাইমকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। রহমানের কাজিন হামজার পুরো ডিটেলস জানতে থাকে, এই যেমন সে কোথা থেকে এসেছে, পিস্তল চালাতে পারে কিনা, পারলেও সে শিখেছে কোথা থেকে। হামজা জানায় বালুচ থেকে এসেছি, পিস্তল চালানো আমার ভাই শিখিয়েছে, সে এখন শহীদ। সবকিছু শুনে হামজাকে 1 লাখ টাকা দিতে চায়। হামজা রহমানকে জানায় তার কোনো টাকার প্রয়োজন, তার ছেলেকে রক্ষা করার চেষ্টা করেছিল সে শুধু। এসব কথা রহমানের ভালো লাগে, তাই হামজাকে তাদের দলে ঢুকিয়ে নেয়। একটু পর পাকিস্তানি আওয়ামী লীগ পার্টির নেতা জামিল জামাল এসে জানায় সামনে ইলেকশন, এখন যেন কোনো ঝামেলা না হয়। একটু পর মিসেস রহমান আসে হসপিটালে। এসে আগে চর মারে রহমানকে, তারপর জড়িয়ে ধরে কান্না করে। হসপিটাল থেকে যাওয়ার সময় জামিলা আবার উজাইরে বোঝায় এখন যেন কোনো ঝামেলা না হয়, কারণ সামনে ইলেকশন শেষ হওয়ার পর আমি দেখছি নাইমের জানাজা শেষ হলে বাবু রহমানকে ফোন দেয়। ফোন দিয়ে তার সঙ্গে মজা নিতে থাকে। উজাইর আবার সবকিছু জানাতে থাকে হামজাকে। পাকিস্তান আওয়ামী পার্টি অর্থাৎ পিএপি থেকে তাদের গ্যাং চালানোর জন্য টাকা আসে সেটাও জানায়। এজন্য রহমান ডাকাত যে এখন কোনো অ্যাকশনে যাবে না সেটাও জানায়। উজাইরের এরপর তাকে আর্মস ফ্যাক্টরি ঘুরে দেখায় হামজাকে, সাথে জানায় পাকিস্তানের সবচেয়ে বড় নকল আর্মস ফ্যাক্টরি তাদের ওই ফ্যাক্টরিতে আবার বড় একটা আসন দেখতে পায় সে। তারপর তাকে জানায় এটা কোনো আসন না, এটা হচ্ছে সিংহাসন। রহমান কতজনকে মেরে যে এই সিংহাসনে বসেছে তার কোনো হিসাব নেই। রহমানের আরেক গ্যাং মেম্বার দুঙ্গা আবার হামজাকে একটা বিল্ডিং এ উঠিয়ে দেখিয়ে দেয় কোনটা কোন জায়গায়। এক জায়গা থেকে দেখিয়ে দিয়ে বলে ওখান থেকে এসপি আসলাম রহমানকে গ্রেফতার করা হয়েছিল। তারপর হামজা এসপি আসলাম সম্পর্কে জানতে চাইলে দুঙ্গা বলে তার দাপট এখানে অনেক, তবে ভয় নেই। অল্প কিছুদিনেই রহমান ডাকাত গ্যাংয়ের মধ্যমণি হয়ে ওঠে হামজা, কিন্তু টিভি মিডিয়া জানানো হয় রহমান ডাকাতের ছেলে হত্যায় কেউ এখন পর্যন্ত ধরা পড়েনি। আবার রহমান ডাকাতও কোনো অ্যাকশন নেয়নি। রহমান ডাকাত কমজোরি হয়ে গেল নাকি, এই কথাগুলো বলে আবার রাগিয়ে তোলে রহমানকে। তাই রহমান সবার সামনে এসে জিজ্ঞেস করে এখন কি আমার প্রতিশোধ নেওয়ার উচিত? সবাই জানায় এখন নয়, কারণ সামনে ইলেকশন। যদি পিএপি এর বিরুদ্ধে যায় তাহলে তারা গ্যাং চালানোর জন্য ফান্ড দেবে না। তারপর রহমান হামজাকে বলে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? তখন হামজা বলে আমি অবশ্যই প্রতিশোধ আগে নিতাম। আর বলে আমরা যদি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমরা ইলেকশন হওয়ার আগে হারিয়ে যাব, তাদেরকেও দেখিয়ে দেওয়ার সময় চলে এসেছে। রহমান ডাকাত হামজার কথায় সাড়া দেয়, তাই প্ল্যান মোতাবেক বাবু ডাকাতের একটা মেম্বারকে মেরে ফেলে। সব থেকে বেশি টর্চার করে মারে ওকে, যে হামজাকে হেনস্থা করেছিল। সবাইকে মারার পর পথের মধ্যে তারা বাবু ডাকাত কেউ দেখতে পায়, আর এতে সিদ্ধান্ত নেয় বাবু ডাকাত কেউ মারবে। হামজা তাই উজাইরকে দিয়ে রহমান ডাকাতের কাছে ফোন করে এবং নির্দিষ্ট একটা জায়গায় আসতে বলে। এদিকে হামজা তার গাড়ি দিয়ে বাবু ডাকাতের সিএনজিতে অ্যাক্সিডেন্ট ঘটায় এবং বাবু মারাত্মক আহত হয়ে সামনে পড়ে যায়। তারপর রহমান এসে তাকে টেনে হিজড়ে নিয়ে যায় তাকে মারার জন্য, কিন্তু বাবু বলে আমি তোর বাপ, আমাকে মারিস না। তখন রহমান জানায় আমার ছেলেকে মারা তোমার উচিত হয়নি। তারপর সবার
সবার সামনে নির্মম ভাবে বাবুকে মেরে ফেলে। তখন হামজার চোখে মুখে দেখা যায় খুশি চাপ, কাটা দিয়ে কাটা তোলার মতন অবস্থা। রহমান আবার সবার সামনে বলে আমার বিরুদ্ধে যেই যাবে তাকে এইভাবে এই অবস্থা করব, এবং বলে আজকে থেকে লয়ারিতে শুধু আমার রাজত্ব চলবে। 2007 সালে ইলেকশন জয়ী হয় জামিল। জয়ী হওয়ার পর জনসম্মুখে ভাষণ দিতে আসে। সেখানে একটু পর রহমান আসলে জনগণ জামিলের চেয়ে রহমানকে বেশি আপন করে নেয়। এটা দেখে জামিল হতাশ হয়ে যায়। পরে সবার সামনে রহমানকে হাত উঁচু করে জয়ী হিসেবে হাত দেখায়। ইলেকশন জয়ী ভাষণে উপস্থিত হয় খান ব্রাদার্স, যারা জামিলকে ভোটে উঠানোর জন্য টাকা ইনভেস্ট করেছিল। দুই ভাই রহমানকে বলে আপনার যে জনপ্রিয়তা এরকম অন্যের পিছনে না লেগে থেকে নিজেই তো নির্বাচন করতে পারেন। খান ব্রাদার্স এর সাথে রহমানের কথোপকথন দেখে জামিল ভাষণ বাদ দিয়ে তাদের কাছে আসে। তখন রহমান জামিলকে আড়ালে ডাকে, তারপর বলে ভাবছি আমিও নির্বাচন করব, সেটা আপনার বিরুদ্ধে নয়, আপনার প্রতিপক্ষের ভোট যেন কাটতে পারি সেজন্য। উপরে জামিল এবার খুশি খুশি থাকলেও ভিতর থেকে জ্বলতে থাকে। এই ভাষণে উপস্থিত ছিল জামিলের মেয়ে ইয়ালিনাও। ইয়ালিনা এবং হামজার মাঝে বেশ কিছুক্ষণ ধরে চোখাচোখি হয়, যা ইয়ালিনার মা দেখে ফেলে। ইয়ালিনার মা তাকে বকাঝকা করতে থাকে, কিন্তু হামজা সেটা দেখে ফেলে। তারপর ইয়ালিনার মা চলে যায় তার বাবার কাছে, তার বাবাকে সবকিছু খুলে বলে। তার বাবা চলে এসে তাকে অনেক বকাঝকা করে, তারপর তার ফোনটা ফেলে দিয়ে ওখান থেকে তাকে নিয়ে চলে যায়। তখন রহমান উজাইরকে জিজ্ঞেস করে খান ব্রাদার্স এর কতগুলো টাকা। উজাইর জানায় অনেক, তাদের একটা নকল টাকা ছাপানোর ফ্যাক্টরি আছে, শুনেছি সামনের বার নাকি 50,000 কোটি ইন্ডিয়ান টাকা ছাপিয়েছে, ইন্ডিয়ানে পাঠাবে। এটা শুনে স্তব্ধ হয়ে যায় হামজা। সে জিজ্ঞেস করে এই টাকাগুলো পাকিস্তান থেকে ইন্ডিয়ানে যায় কিভাবে। উজাইর জানায় পোর দিয়া আগে যায় নেপালে, সেখান থেকে ইন্ডিয়াতে যায়। হামজা এ ব্যাপারে জিজ্ঞেস করলে রহমান হামজাকে জিজ্ঞেস করে তাদের সঙ্গে কি হাত মেলানোটা ঠিক হবে। তখন হামজা বলে হাত মেলাও, সমস্যা নেই, তাদের তো অনেক টাকা, হাত মেলালে ভালোই হবে। রহমান এবং মুজাহির এই কথাতে খুশি হয়ে হামজাকে টাকা আর মোটরসাইকেল চাবি দিয়ে আয়েশ করতে বলে। হামজা মোটরসাইকেল নিয়ে চলে আসে একটা বারে, সেখানে পার্টি করছিল ইয়ালিনাও। তাকে দেখে হামজা ইয়ালিনার গাড়ি আগে নষ্ট করে, তারপর পুলিশকে লোকেশন জানিয়ে বলে এখানে বড় লোকের পোলাপান নেশা করছে। পুলিশ চলে আসলে সবাই পালাতে শুরু করে। ইয়ালিনা তার গাড়িতে আসে বসলে কিন্তু গাড়ি চলে না। তখন তার গাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে হামজা বলে আমার গাড়িতে চলে আসো। নিরুপায় হয়ে ইয়ালিনা হামজার মোটরসাইকেলেই চড়ে। এর মধ্যে হামজার পিছু পুলিশ নেয়। হামজা পুলিশের থেকে দ্রুত সেফ জোনে চলে আসে, কিন্তু তখনই আবার মোটরসাইকেলে তেল শেষ হয়ে যায়। ইয়ালিনা জানায় আর হেল্প করতে হবে না, সামনেই আমার বাড়ি। হামজা ইয়ালিনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চায়, তারপর দুইজন হাঁটা শুরু করলে পরিচিত হয়। ইয়ালিনা এক সময় বলে বাবা জনসভায় আপনাকে সেদিন দেখলাম, আপনিও কি সত্যি পলিটিশিয়ান? হামজা জানায় না, সে সত্যি কথাই বলে। সে বলে রহমানের হয়ে সে কাজ করে, তার সবকিছুই হ্যান্ডেল করতে হয়। এসব বলতে বলতে বাড়ি চলে আসলে ইয়ালিনা মন খারাপ করে বাড়িতে ঢুকতে থাকে। তখন হামজা ইয়ালিনাকে ডাক দিয়ে তার ফোনটা ফেরত দেয়। তারপর ইয়ালিনা খুশি হয়ে ভিতরে চলে যায়। পরের দিন হামজা ফেক নোটের খবর পাঠায় আলমের কাছে। আলম আবার সেটা পাঠিয়ে দেয় অজয় সানালির কাছে। অজয় সানাল এ ব্যাপার নিয়ে একজনের কাছে বসে জানতে চায় ইন্ডিয়ান নকল টাকা বানানোর জন্য এত জিনিসপত্র পাকিস্তান কিভাবে পেল আর এখানে কারা নেয়। এ কথা শুনে অন্যজন বলে এসব ইউপিতে আসে, সেখানে অনেক ক্রাইম ব্যবহৃত হয়। অজয় জানায় এসব কিছুতে হেল্প অবশ্যই ডিপার্টমেন্টের কেউ করে, আগে তাকে খুঁজতে হবে। এর মধ্যে রহমান সবাইকে নিয়ে খান ব্রাদার্স এর আস্থানায় যায়। সেখানে ঢুকতে হামজা দেখতে পায় ইন্ডিয়ার সব ফেক নোট ছাপানো হচ্ছে। তারপর খান ব্রাদার্স রহমানকে নিয়ে একটা রুমে ঢোকে, যেখানে উপস্থিত ছিল বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর প্রধানগুলো, ছিল এক বিদেশিও। একটু পরে সেখানে ঢোকে মেজর ইকবাল, যে কিনা ISI এজেন্ট, যে ঢুকে রহমানের হাতে কিছু গুলির লিস্ট দেয় যেগুলো তার লাগবে, এমন ভাবে তাদের কোম্পানি থেকে দিতে বলে যাতে ISI এর নাম যেন কোনোভাবে না আসে। রহমান ডিল করার আগে জানতে চায় এগুলো কোথায় ব্যবহারের জন্য। একটা জঙ্গি প্রধান জানাতে চায় না। তখন ইকবাল বলে নিজেদের মধ্যে লুকোচুরি কিসের। প্রধান তখন জানায় 3 অক্টোবর কয়েকজন মুজাহিদ ইন্ডিয়াতে যাবে। খুব বিচক্ষণতার সাথে শুনে হামজা। রহমান এইটা শুনে ডিল ফাইনাল করে। তারপর জানায় তারা একবার রহমান বালুচরের সাথে যদি ডিল ফাইনাল করে তাহলে বিশ্বাসঘাতকতা করতে পারে না, যদি করে তার মৃত্যু আমার হাতে নিশ্চিত। এটা বলে রহমান ডাকাত ওখান থেকে চলে যায়। সবাই চলে গেলে খান ব্রাদার্স এর একজন ফোন করে জামিলকে ফোন করে জানায় রহমান এসেছিল, সে তার নির্বাচনে দাঁড়াতে চায়। জামিল তখন বলে এবার আমারও খেল দেখানোর সময় এসেছে। এই পর্যায়ে দেখানো হয় SP আসলামকে। সে একজনের নামে টাকা নিয়ে আসে, এসে 3 ডাকাতকে মেরে ফেলে। এক কথায় সে ডাকাতকে দেখতেই পারে না। এই আসলামকে কল করে জামিল। অন্যদিকে ডিল ডান করে বাড়ি আসলে হামজা রহমানকে বলে ওরা তো ডাকাতের স্বাধীনতার বিরুদ্ধে, আপনি ওদের সঙ্গে ডিল ডান করে ঠিক করেননি, এটা কিন্তু উচিত হয়নি। হামজা এ কথা শুনে রেগে গিয়ে বলে আমাকে কি শিখতে হবে তোমার থেকে। হামজার এই কথাগুলোতে রেগে যায় রহমান, তাই তাকে মারতে আসে। উজাইর তাকে বাঁচায়। পরের দিন হামজা আলমের সাথে বসে। এই যে 12 জন মুজাহিদ যে কারাচি থেকে ইন্ডিয়াতে যাবে জঙ্গি হামলা নিয়ে, এই ব্যাপারে কারাচি থেকে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারটা তাদেরকে ভাবায়। আবার বুঝতে পারে এই অ্যাটাকটা হবে গুজরাটে, তাই
তাই জয়েন্ট ইন্টেলিজেন্সকে দ্রুত খবরটা জানায়। এরপরে দেখানো হয় বালুচ ইউনাইটেড ফোর্সের প্রধান শিরোনানীকে। তার কাছে রহমান আসে, এসে নাচ গানে উৎসবে মাতে পড়ে। টাকার বিনিময়ে মেজর ইকবালের গানের লিস্ট ধরিয়ে দেয়, যেটা দিতে রাজিও হয়। শিরানি অন্যদিকে এসপি আসলাম আসে মালিকের বাড়িতে। মালিক আসলামকে জানায় লিয়ারিতে রহমান খুব মাথা চারা দিয়ে উঠেছে, তাকে থামাতে হবে। তুমি তো এবার 7 বছর ধরে সাসপেন্ড আছো। এই সাসপেন্ড জামিলই দিয়েছিল। সাসপেন্ড ফিরিয়ে নিয়ে লয়ারিতে আবারও জয়েন করতে বলে আসলামকে, কিন্তু আসলাম এই জয়েনিং লিটারে গ্রহণ করে না। জানায় পুরো লয়ারি পুলিশ স্টেশন রহমানের আন্ডারে, আমি একাই এসে মরবো নাকি? আমি চাই লয়ারি স্পেশাল ফোর্স গঠন করতে, সেখানে শুধু থাকবে আমার লোকজন আর একটা আন্ডার কভার অফিস থাকবে। আপনিও কোনো প্রশ্ন তুলতে পারবেন না। দুজন একসাথে কথা বলছে সেটা দেখে ফেলে ইয়ালিনা। এসপি আসলাম চলে গেলে বাবার কাছ থেকে ইয়ালিনা টাকা চাইলে তার বাবা তাকে টাকা দেওয়ার পরিবর্তে গালি দিতে থাকে। ইয়ালিনা আবারও চাইতে চাইতে শেষমেশ তার বাবার থেকে সে টাকাটা নিয়েই নেয়। বাবার থেকে টাকা নিয়ে ইয়ালিনা হামজার সঙ্গে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘোরে, এমনকি বাড়িতেও রোমান্স করে। তারপর তারা প্রায় জামিলের চোখে সামনে পড়ে গেছিল, একটুর জন্য বেঁচে যায়। এর মধ্যে লিয়ারি ট্রাক্স ফোর্স গঠন করে ফেলে এসপি আসলাম। চলে আসে ঈদের দিন। জামিল তার ফ্যামিলি নিয়ে রহমানের বাড়িতে আসলে রহমান জামিলের কানে এসে বলে এসপি আসলাম কিভাবে ফিরলো। জামিল চিন্তা করতে নিষেধ করে, জানায় এটা আমি দেখে নিব। দাওয়াত খেতে আসে ইয়ালিনা। ইয়ালিনা শুধু হামজাকে দেখে, হামজাও শুধু ইয়ালিনাকেই দেখতে থাকে। এক সময় হামজা ইয়ালিনাকে নিয়ে চলে আসে আলমের জুসের দোকানে। এখানে এসে পেপারের আসলামের ছবি দেখে বলে একে তো আমি চিনি, আমার বাবার কাছে এসেছিল। এটা শুনে হামজা বলে তোমার বাবার সঙ্গে ওনার কি কথা হয় আমাকে জানাবে। এটা শুনে ইয়ালিনা আবার জিজ্ঞেস করে কেন, লোকটা কি বিপজ্জনক নাকি? সিন এরপরে নিয়ে আসা হয় ইন্টেলিজেন্স ব্যুরো ডাইরেক্ট। তাকে ওই অফিসার এসে জানায় আমাদের একটা মিনিস্টার কোম্পানি কারেন্সির ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই করে, হতে পারে সেই সবকিছু সাপ্লাই করছে, সাথে আমাদের অফিসাররাও যে জড়িত আছে সেটা অনুমান করা যায়। হতে পারে এখন তারা দুবাইয়ে বসে কোনো এক ফেক নোটের ডিল করছে। অজয় জানায় তারা করছে করুক, কিন্তু আমরাও কম নয়, আমরাও দেখিয়ে দেব আমরা কি জিনিস। এর মধ্যে মেজর ইকবালের গুলির ডেলিভারি করার দিন চলে আসে, কিন্তু হঠাৎ রহমানের ছেলে অসুস্থ হয়ে পড়লে বাসাকে নিয়ে রহমান ছুটে যায় হসপিটালের দিকে। রহমান যাওয়ার সময় উজাইর এবং হামজাকে বলে তোমরা গানগুলো দিয়ে সব টাকা ঠিকঠাক করে নিয়ে আসবা। তারপর হামজা এবং উজাইর গান নিয়ে চলে আসে ব্রাদার্স অফিসে। সেখানে হামজা দেখতে পায় মুজাহিদরা তাদের প্রধান নেতৃত্বে নামাজ পড়ছে। গান পেয়ে আবারও খুশি হয় মেজর ইকবাল, সেই গানগুলো হাতে তুলে দেয় মুজাহিদদের। এতে হামজা অবাক হয়ে জিজ্ঞেস করে আজকে কি তারা অপারেশনে যাবে? মেজর ইকবাল জানায় হ্যাঁ। হামজা তখন বলে এটা তো 3 তারিখে হওয়ার কথা ছিল, তাহলে আজকে কেন? মেজর ইকবাল জানায় আমাদের এই অপারেশনের কথা লিক হয়ে গিয়েছে, আমাদের মধ্যে কোনো এক বিশ্বাসঘাতক ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে জানিয়েছে, কিন্তু আমরাও তো কম নই। এভাবে হামজার পাশ থেকে কথা বলে ইকবাল। অন্যদিকে হসপিটালে যাওয়ার পথে এসপি আসলাম টাস্ক ফোর্স নিয়ে আটকে ফেলে রহমানকে এবং একাধারে গুলি চালাতে থাকে। তখন রহমানের লোকরা পালায় যায়। তখন রহমান তার স্ত্রীকে বলে তুমি আমার সন্তানকে নিয়ে হসপিটালে যাও, আমি দেখছি। তারপর রহমান গাড়ি থেকে নেমে এসে আসলামের কাছে স্যালেন্ডার করে। রহমান এই স্যালেন্ডারটি নিয়ে হাসি ঠাট্টা করে এবং এদিকে মেজর ইকবাল এরপরে হামজাকে দেখায় এই সেই বিশ্বাসঘাতক যে খবরটা লিক করেছে। এমনকি হামজার সামনে সেই লোকটিকে খুব টর্চার করে মারে। ফেরার পথে দোঙ্গা ফোন করে উজাইরকে, জানায় এসপি আসলাম রহমানকে ধরে নিয়ে গেছে। এটা শুনে উজাইর ফোন করে জামিলকে, কিন্তু জামিল কোনো পাত্তাই দেয় না। দেবে কিভাবে? আসলে তো সেই সবকিছু করছে। হামজা দ্রুত বাড়িতে এসে কাজের লোককে জিজ্ঞেস করে তুই কার হয়ে কাজ করছিস? কাজের লোক সত্যি কথা স্বীকার করে না। তাই হামজা আরো করা হয়ে একের পর এক তার নখ কাটতে থাকে। কাজের লোক জানায় পাপ্পুর হয়ে কাজ করছি। ঠিক তখন ইয়ালিনা ফোন করে হামজাকে। 2-3 বার ফোন করার পর হামজা ধরে। হামজা ফোন ধরলে ইয়ালিনা বলে তোমার জন্য আমি আজকে যা এনেছি দেখলে তুমি এখনই আমার কাছে চলে আসবে কিস করতে। তুমি বলেছিলে আমি যেন বাবা এবং এসপি আসলামের সব কথা শুনি, আমি সেটা ভিডিও করছি। ভিডিওটা হামজাকে সেন্ড করলে হামজা পুরোই চমকে ওঠে। তারপর হামজা ইয়ালিনাকে বলে তুমি আমার বাসায় চলে এসো এবং তোমার ফোন বন্ধ করে রাখো। তারপর হামজা ভিডিওটা পাঠায় ইয়ালিনার বাবা অর্থাৎ জামিলকে। ভিডিওটা হচ্ছে জামিল, আসলাম এবং পাপ্পুকে নিয়ে মিটিং বসেছিল। এই ভিডিওটা দেখে চমকে ওঠে জামিল ও হামজা। আবার জামিলকে জানায় যদি রহমান না ফিরে আসে তাহলে ইয়ালিনাও তোমার বাসায় আর ফিরবে না। ইয়ালিনা এখন আমার হাতে। অন্যদিকে এসপি গাড়ির মধ্যে রহমানকে খুব মারে। তারপর এসপি রহমানকে নিয়ে যায় একটি নির্জন জায়গায় এবং যখনই তাকে মারতে ধরবে তখনই জামিলের ফোন আসে। জামিল তখন আসলামকে সাথে সাথে ওই ভিডিওটা পাঠায়, সাথে রহমানকে মারতেও নিষেধ করে, কিন্তু আসলাম থামে না। আসলাম যে থামছে না সেটা ফোন করে হামজাকে জানায়। হামজা তখন জামিলকে বলে আসলামের ফোর্সের লোকেশন কই। তখন তাকে লোকেশন দিলে তারা সবাই মিলে চলে যায় ওই অফিসে এবং অফিসে থাকা অফিসারদের সাথে টর্চার শুরু করে। সেটা আবার ভিডিও কলে দেখায় এসপি আসলাম। আসলামকে হামজা এবার থ্রেট দেয়, তাই আসলাম রহমানকে ছাড়তে বাধ্য হয়। রহমান হাসি মুখে আসলামের কাছ থেকে তার গ্যাংকের কাছে আসে। তখন আসলাম আবার ডাক দেয় হামজাকে। হামজা আসলামের কাছে নির্দ্বিধায় চলে আসে। আসলাম তখন হামজাকে বলে এই খেলা এখনই শেষ হচ্ছে না, তোকে একদম জ্বালিয়ে দিব। হামজা শুনে চুপচাপ থাকে। পরের দিন রহমানের বাড়ির সামনে আনন্দ উৎসব হয়। তখন রহমান হামজার
সাহসিকতার বাহাবা দেয়, জিজ্ঞেস করে টাস্ক ফোর্সের অফিসের খবর কিভাবে জানলে। হামজা এবার জামিলকে বাসায় জানায়, জামিলই আমাকে এই খবর জানিয়েছে। তখন উজাইর রহমানকে জানায়, আমাদের হামজা তো জামিলের মেয়েকে পটিয়েছে ইয়ালিনা, এখন জামিলের বাড়িতেই থাকে। এটা শুনে রহমান জিজ্ঞেস করে ভালোবাসা নাকি মজা মাস্তি। হামজা জানায় ভালোবাসায়। এরপর আসে ইয়ালিনার কাছে। ইয়ালিনা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার জন্যই। পরের দিন হামজাকে নিয়ে খান ব্রাদার্সের আস্তানায় আসলো রহমান। যে সময় তারা আসে সে সময় মেজর ইকবাল সবাইকে নিয়ে মুজাহিদদের ইন্ডিয়াতে অ্যাটাকের ভিডিও দেখছিল। এমনকি নিজের ভিডিও দেখে মুজাহিদদের কমান্ডো দিচ্ছিল মেজর ইকবাল, যা দেখে প্রায় কানারত অবস্থায় পড়ে হামজা। অন্যদিকে সেখানে উপস্থিত সবাই শুধু হাসতে থাকে। হামজা দেখে যাদেরকে সে অস্ত্র তুলে দিয়েছিল তারাই হামলা চালিয়েছে মুম্বাইয়ের হোটেলে। এসব দেখে হামজার মনে পড়ে যায় তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু স্মৃতি। 261 মুম্বাইয়ের হামলাতে হ্যান্ডেলারের কথোপকথন পায় অজয় সোনাল। অন্যদিকে হামজা বুক সমান কষ্ট নিয়ে আসে আলমের কাছে, এসে বলে আমি তো ইন্টেল দিছিলাম, কেন তার প্রতিশোধ করলো না। আলম জানায় ইন্টেল ছিল 3 অক্টোবর, এটা 261 এর তারাও জেনে গিয়েছিল। খবর লিক হওয়ার ব্যাপারটা হামজা জানায়, আমি তাদেরকে কাউকে ছাড়বো না, সবাইকে মারবো, আমার চোখের সামনে আর এসব সহ্য করতে পারবো না। আলম ধৈর্য ধরতে বলে, জানায় এসব করে কোনো লাভ হবে না, পুলিশের হাতে ধরা খাবে, বহির্বিশ্বে সে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স নিয়ে কথা উঠবে, তাই আমরা নজরদারি করতে এসেছি, আমরা সেটাই করি। হামজা বলে তাই বলে এসব কিছু সহ্য করতে হবে, এটা বলে চলে যায়। সারাদিন শেষে ঘরে আসলে ইয়ালিনা রাগ দেখায় হামজার উপর, এমনকি চরও মারে। হামজা জানায় আমি এখানে রাজ করতে এসেছি, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে অনেক কিছু সহ্য করতে হবে, যদি না পারো তাহলে চলে যাও। ইয়ালিনা চলে যেতে চেয়ে ও আবার ফিরে আসে, কারণ সে হামজাকে অনেক ভালোবাসে। কেটে যায় 2 বছর। 2009 সালের প্রেসিডেন্ট ভাষণে আসে রহমান, সেখানে জানানো হয় রহমান ইলেকশনে দাঁড়াবে। এতে জামিল রেগে যায়। এসপি আসলাম ও ইয়ালিনা খবরটা পেয়ে অনেক খুশি হয়, তার কারণ তার বাবা আর অপকর্ম করতে পারবে না। হামজা তখন ইয়ালিনাকে বলে তার বাবাকে চায়ের দাওয়াত দিতে। পরের দিন জামিল আসে হামজার বাসায়। হামজা জামিলকে প্রথমেই বলে যদি মেয়েকে ঠিক মতো দেখে শুনে রাখতেন তাহলে আপনার মেয়ে আজ আমার সাথে থাকতো না। এটা নিয়ে আবার জামিলও বেশ কিছু কথা শোনায়। হামজা বলে আপনি এই লেয়ারিতে রাজত্ব করতে গিয়ে সবসময় রহমান কিংবা আসলামের সাথে থেকেছেন, আর এই দুইজন কিনা আপনার চেয়েও বড়, তাই এবার নির্বাচনে এমন কাউকে ওঠান যাতে আপনার হয়ে কথা না বলে, এটা আপনার আত্মীয়ের মধ্যে হলে ভালো হয়, মানে নিজের নামে বোঝায়, যেটা জামিলও ভালো মতো বুঝতে পারে। তাই হামজা সিগারেটে আগুন ধরিয়ে দিতে গিয়ে হাতে চুমু খায়। এরপরে ধুমধাম করে বিয়ে হয় ইয়ালিনা ও হামজার। বিয়েতে আসে মেজর ইকবাল সহ সবাই। তারা আবার একত্রিত বসে সেই 261 মুম্বাই হামলা নিয়ে মজা করতে থাকে। ইন্ডিয়া যে কোনো প্রতিরোধ করেনি সেটা নিয়েও মজা করে। সাথে মেজর ইকবাল বলে এবার তাহলে 15 আগস্ট পাঞ্জাবে অ্যাটাক করা যাক। রহমান জানায় আমি গান দিতে রাজি আছি। এসব কথা হতে থাকলে হামজা শুধু জ্বলতে থাকে। রহমান উজাইরকে গান ডেলিভারি করার জন্য ডেট বলতে বললে উজাইর মাতাল অবস্থায় থাকে, তাই হামজা রহমানের শিডিউল বই চেক করে নেয় এবং 9 তারিখ উল্লেখ করে, কারণ এই দিন রহমানের একটা অর্ডারও সাপ্লাই প্রজেক্ট উদ্বোধন করার ডেট আছে। বাসরাতে হামজা স্পেশাল ডায়েরি বের করে যেখানে লেখে রহমান ডাকাতের নাম। এবার সময় এসেছে রহমান ডাকাতকে শেষ করে দেওয়ার, তাই পরের দিন বালুচের উদ্দেশ্যে রওনা দেয়। দেখা করে বালুচ ফোর্সের প্রধানের সাথে, জানায় রহমান পাঠিয়েছে আগামী 9 তারিখ গান যেন রেডি থাকে। সেখানে হামজা আসলে অনেককে কবর দিতে দেখে, তাই এই ব্যাপারে জানতে চাইলে প্রধান জানায় ISI স্কুলের পানিতে বিষ দিয়ে বাচ্চাদের মেরেছে। এই কথা শুনে কষ্ট পায় হামজা। চলে আসে 9 তারিখ। রহমান আসে একটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট উদ্বোধন করতে। সেখানে বালুচ ফোর্সের প্রধান ফোন করে উজাইরকে আসতে বলে গান নেওয়ার জন্য। উজাইর তার ব্যাপারটা হামজাকে বললে হামজা জানায় ঠিকই তো আছে, 9 তারিখে তোমরাই তো ডেট ঠিক করেছিলে। উজাইর তাই গান নেওয়ার জন্য চলে যায়। যাওয়ার আগে রহমানের সব দায়িত্ব হামজার উপর ছেড়ে দেয়। হামজা তাই উদ্বোধন শেষ করে রহমানকে গাড়িতে নিয়ে যেতে থাকলে রহমান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, এমনকি রহমানের সাথে থাকা সবাই ঘুমিয়ে পড়ে। আগে আবার একজন মোটরসাইকেল নিয়েছিল, তাকে তাক লাগিয়ে হামজা মেইন রাস্তা থেকে বের হয়ে জঙ্গলের রাস্তায় গাড়ি ঢোকায়। এইটাই সে প্ল্যান করেছিল। আসলাম সামনে তার ফোর্স নিয়ে অপেক্ষা করছে রাস্তার শেষ মাথার দিকে। এদিকে হঠাৎ জেগে ওঠে রহমান, দেখে গাড়ি ভিন্ন রাস্তায়, তাই হামজাকে জিজ্ঞেস করে এই রাস্তায় কেন। হামজা জানায় ওই রাস্তায় জ্যাম ছিল তাই এদিক দিয়ে যাচ্ছি। রহমান এরপর জিজ্ঞেস করে মোটরসাইকেল নিয়ে যে ছিল সে কোথায়। হামজা বলে সে ও জ্যামে আটকে রয়েছে। রহমান এবার উজাইরের কথা জিজ্ঞেস করলে হামজা জানায় সে গান নিতে গেছে। এবার খটকা লাগে রহমানের, সন্দেহ লাগে। রহমান গাড়ি থামাতে বলে, হামজা কিন্তু গাড়ি থামায় না। হামজা আরো দ্রুত চালাতে থাকে। তা দেখে রহমান ধারালো একটি অস্ত্র বের করে হামজাকে মারার চেষ্টা করে। রহমানের সাথে থাকা আর দুইজনও জেগে যায় এবং তার সঙ্গে যোগ দেয় তাকে মারার জন্য। হামজা এবার তাদের সঙ্গে না পেরে উঠে রাস্তায় থাকা ফায়ার হাইড্রোনের সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটায়, যাতে একজন মারা যায়। হামজা আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়, কারণ এসপি আসলাম তখন দলবল নিয়ে রওনা দেয়। এর মধ্যে মোটরসাইকেলওয়ালা খুঁজে বের করে রহমানের গাড়ি। রহমান মোটরসাইকেলের লোককে দেখে হামজার পিছু নিতে বলে আর বলে ও যেন বেঁচে না থাকে। এর মধ্যে এসপি আসলাম চলে আসে।
আসে। আসলে রহমান ভার্সেস আসলাম মুখোমুখি বন্দুক যুদ্ধ হয়। অন্যদিকে হামজার সাথেও সেই গুন্ডারও মারামারি চলে। এদিকে রহমান পেরে উঠতে না পারলে দুঙ্গার ঘাড়ে ফোর্সকে সামলানোর দায়িত্ব দিয়ে জঙ্গলের ভিতর চলে যায়। রহমান জঙ্গলের মধ্যে গেলে আসলামও সেখানে চলে যায়। এদিকে দুঙ্গা একাই সবাইকে মারতে থাকলে একসময় নিজে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে যায়। অন্যদিকে হামজা এবং রহমানের ওই গুন্ডার মধ্যে বেশ লড়াই শুরু হয়। এই লড়াইয়ে গুন্ডাকে এক সময় হামজা মেরে ফেলে। অন্যদিকে রহমান এবং আসলামেরও বন্দুক থেকে শুরু হয় হাত দিয়ে লড়াই। এক সময় আসলাম মার খেতে থাকলে হামজা ওখানে চলে আসে। তখন শুরু হয় হামজা এবং রহমানের লড়াই। প্রথমে হামজা মার খায়, এরপর হামজার মনে পড়ে আমলিস্টের কথা। তখন সে মাথা খারাপ করে একের পর এক মুখে ঘুষি মেরে শুয়ে ফেলে তাকে। প্ল্যান অনুযায়ী আসলাম এরপর রহমানকে গুলি করে, এমন জায়গায় গুলি করে যেন সে হাসপাতালে নেওয়া পর্যন্ত বেঁচে থাকে। নিজেকে সেভ করার জন্য হামজা এরপর রহমানকে কাঁধে করে নিয়ে রাস্তায় আসে। হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি থামে না। শেষমেশে একটা অটো রিক্সা থামে, সেটাতেই রহমানকে উঠিয়ে হসপিটালে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে উজাইরকে ফোন করে রহমানের গুলি লাগার কথা বলে। এ কথা শুনলে উজাইর তাড়াতাড়ি চলে আসে তার কাছে। এর মধ্যে রহমানকে নিয়ে হামজা হসপিটালে আসলে তাড়াহুড়ো করতে থাকে যেন রহমানকে বাঁচাতেই হবে। ডাক্তার তাই দ্রুত চিকিৎসা করতে শুরু করে, কিন্তু লাভ হয় না, রহমান মারা যায়। তা দেখে প্রচুর ভেঙে পড়ার অভিনয় করে হামজা। একটু পর উজাইর আসলে তাকে ধরে হামজা কান্নাকাটি করতে থাকে। তখন অটো রিক্সাওয়ালা মিডিয়াকে জানায় রহমান ভাইকে বাঁচানোর জন্য হামজা অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। রহমানের মৃত্যুর ঘটনা দ্রুত মিডিয়ায় ছড়িয়ে গেলে তা দেখে অবাক হয় মেজর ইকবল। আফসোসও করে, কারণ 15 তারিখে প্ল্যান যে ক্যান্সেল হলো। নিউজ দেখে খুশি হয় আলম। টেনশন এবং অপেক্ষা করতে থাকে হামজার স্ত্রী। একটু পর আহত অবস্থায় হামজা বাসায় ফেরে। হামজা ঘরে ফিরে জানায় তার ক্ষুধা পেয়েছে। ইয়ালিনা তাকে তুলে খাবার খাইয়ে দেয়। এরপর ইয়ালিনা ঘুমিয়ে গেলে সেই ডায়েরিটা নিয়ে বসে হামজা। তারপর হামজা রহমানের নামের উপর দিয়ে লাল দাগ দিয়ে দেয়, তাকে শেষ করে ফেলে। আর এইভাবেই আমাদের এই গল্পটি শেষ হয়ে যায়।